যাদের সম্মিলিত ভাবনাকে আমরা মার্ক্সবাদ বলি। সেই মার্ক্স প্রথম এই পৃথিবীতে চলে আসা প্রচলিত সমাজ ব্যবস্থার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, এই জিনিস চলতে পারে না। কি বলেছিলেন তারা? বললেন, যার আছে সে খাক, কিন্তু যার নেই তার কেন নেই? তার জন্য সেই ব্যক্তিটা দায়ী নয়, তার জন্য দায়ী এই সমাজ। তাই সমাজকে দায়িত্ব নিতে হবে ওই না খেতে পাওয়া মানুষটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন পৃথিবীতে প্রথম যে মানুষগুলো, তার নাম মার্ক্স এবং এঙ্গেলস। মতবাদটার নাম মার্ক্সবাদ। তারপরে কি বললেন? বললেন, তোমার সমাজ যদি সমস্ত অনাহারে অর্ধাহারে থাকা মানুষের মুখে খাবার তুলে দিতে না পারে, সেই দায়িত্ব যদি সমাজ না নেয়, তাহলে বদলে দাও এই সমাজটাকে। এই দৃপ্ত ঘোষণা সমাজ বদলের কথা বলেছিলেন মার্ক্স এবং এঙ্গেলস। কেন না, যাতে সমাজের প্রত্যেকটা মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে। তা গোটা পৃথিবীর মানুষের ভালোর কথা ভাবব, ভারতের মানুষের ভালোর কথা বাদ দিয়ে এ যেমন কখনো হতে পারে না। ফলে যারা এই মিথ্যাচার করে, বিজেপি, আরএসএস, অন্যান্য বেশ কিছু বুর্জোয়া রাজনৈতিক দল, তাদের মুখে ছাই দিয়ে আমাদের বলতে হবে যে কমিউনিস্টরা যে দেশপ্রেমের পরিচয় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে রেখেছে, তা সোনার অক্ষরে জলজল করে থাকবে। হাজার চেষ্টা করলেও তোমরা সেই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। 1920 সাল ভারতের বুকে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে আপনারা জানেন 1848 সালে এই যে মার্ক্স এঙ্গেলস একসঙ্গে যে দলিলটা রচনা করেছিলেন, যার নাম কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তেহার, তার সেই আদর্শকে সামনে রেখে লেনিনের নেতৃত্বে লেনিনের নেতৃত্বে 1917 সালে বিপ্লব সংঘটিত হয়। 1917 সালে এই বিপ্লবের পরে 1919 সালে কমরেড লেনিন একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলেন, যে সংগঠনটার নাম তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিস্ট আন্তর্জাতিক। এই কমিউনিস্ট আন্তর্জাতিকের সভা থেকে লেনিন আওয়াজ তুলেছিলেন যে পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট পার্টি গড়ে তুলে তোমরা তোমার নিজের দেশের মুক্তি আন্দোলনে সামিল হও। এবং লেনিনের সেই ডাক শুনবার পরে আর কয়েক দশকের মধ্যে পৃথিবীর দেশ থেকে দেশান্তরে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল। লেনিনের এই 1919 সালের ডাককে সাড়া দিয়ে 1920 সালে যে কথা, যে ইতিহাসের কথা একটু আগে কমরেড জামির বলছিলেন, যে আমাদের দেশে নয়, এখান থেকে 7 সমুদ্র 13 নদী পারে সোভিয়েত ইউনিয়নের তাসখান্দে আমাদের দেশের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, যা অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায় এবং যার প্রথম সম্পাদক ছিলেন সিদ্দিকী সাহেব। এই যে 20 সালে পার্টিটা তৈরি হলো, পার্টি তৈরি হওয়ার পরে 47 সাল পর্যন্ত 27টা বছর পার্টির কাছে ছিল যে তারা স্বাধীনতা সংগ্রামের জন্য ভারতকে ব্রিটিশ মুক্ত করবার জন্য কি লড়াই তারা করলেন। 1921 সাল ভারতের জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অ্যালান অক্টাভিয়ান হিউম যে জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই জাতীয় কংগ্রেসের অধিবেশন হবে আহমেদাবাদে। সালটা 1921। সদ্য 1920 সালের অক্টোবর মাসে জন্ম নেওয়া কমিউনিস্টরা তারা চিঠি লিখল সেই আহমেদাবাদ কংগ্রেসে। সেখানে তারা বলল যে কংগ্রেস আজকে ভারতবর্ষের মুক্তিকামী মানুষের
দেশপ্রেমিক মানুষের একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, বড় মঞ্চ হিসেবে গড়ে উঠেছে। এই মঞ্চের পক্ষ থেকে তোমরা পূর্ণ স্বরাজের দাবি জানাও। কমিউনিস্টরা কবে বলছে এই কথা? আত্মপ্রকাশের 1 বছরের মধ্যে তারা সেই কথা বলছে। আর কংগ্রেস কবে জন্মেছে? 1885 সালে। 1921 সালে কংগ্রেসের বয়স কত? 36 বছর। তার মানে 36 বছর ধরে পূর্ণ স্বরাজের কথা কংগ্রেস বলতে পারেনি বলে কমিউনিস্টরা 1920 সালে আত্মপ্রকাশ করবার পরে 1921 সালে তারা বলল যে পূর্ণ স্বরাজ চাই। আমি কি জিনিসটা বলতে পারছি? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে 36 বছর ধরে আগে কংগ্রেস জন্মেছে, প্রতিষ্ঠিত হয়েছে, আত্মপ্রকাশ করেছে, কিন্তু 36 বছর ধরে তারা সে কথা বলেনি। আমরা যখন 21 সালে এই কথা বলছি, আমরা যখন কংগ্রেসের কাছে এই চিঠি পাঠাচ্ছি, সেই চিঠিটা রিজেক্টেড হয়ে গেছিল, কংগ্রেস সেটা মানেনি। কিন্তু সেই একই বছর কংগ্রেসের মধ্যে থেকে, এই যে আমরা হিন্দু মুসলমানে এত বিবাদের কথা বলি, তো এই একটু আগেই আমি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে বললাম যে এম.এন. রায় প্রতিষ্ঠা করেছে আর সিদ্দিকী সাহেব তিনি সম্পাদক হয়েছে। তো এই 21 সালে যখন কমিউনিস্টরা চিঠি পাঠাচ্ছে, সেই সময় কংগ্রেসের অধিবেশনে ভেতরে থেকে একজন হিন্দু মৌলানা এবং একজন মুসলিম মৌলানা এবং একজন হিন্দু স্বামীজি, তারা দুজনে মিলে সেখানে পূর্ণ স্বরাজের দাবি জানাচ্ছেন, আমাদের সেই বক্তব্যকে সমর্থন জানিয়ে। মৌলানা হযরত মোহানি, যিনি ইনকলাব জিন্দাবাদ বলে স্লোগানটার জন্ম দিয়েছিলেন, আপনারা অনেকে গোলাম আলীর একটা বিখ্যাত গজল শুনেছেন, চুপকে চুপকে রাত দিন। সেই প্রেমের গজলটাও লিখেছিলেন যে মানুষটা, সেই মানুষটার নাম মৌলানা হযরত মোহানি। তিনি সেইখানে প্রস্তাব তুললেন যে পূর্ণ স্বরাজ দেওয়া হোক। তাহলে মৌলানা সাহেব প্রস্তাব তুললেন, সমর্থন করলেন কে? স্বামী কুমারানন্দ। তিনি স্বামীজির বেশে থাকলেও তিনি ভেতরে ভেতরে ছিলেন আদ্যন্ত একজন বিপ্লবী মানসিকতার লোক, যিনি কমিউনিস্টদের তোলা এই যে প্রস্তাব, সেই প্রস্তাবটা কংগ্রেসের অধিবেশনের মধ্যে পেশ করলেন মৌলানা হযরত মোহানি, আর তাকে সমর্থন করলেন স্বামী কুমারানন্দ। ফলে পূর্ণ স্বরাজের প্রস্তাবও যখন প্রথম পেশ হচ্ছে, সেখানেও হিন্দু এবং মুসলমান একই সঙ্গে তারা প্রস্তাব করছেন এবং সমর্থন করছেন। তার মধ্যে দিয়েই তারা সেইখানে আমাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছিলেন। কংগ্রেস সেই সিদ্ধান্ত নেননি। 1922 সাল কংগ্রেসের গয়া অধিবেশন, সেই অধিবেশনে আবারও চিঠি পাঠানো হলো এবং কমিউনিস্টরা সেই অধিবেশনে যখন ডেলিগেটরা আসছে, বাইরে দাঁড়িয়ে তারা লিফলেট বিলি করলো, বলল আপনারা কংগ্রেসের এই অধিবেশনের এক একজন মহামূল্যবান প্রতিনিধি, আপনারা ভেতরে গিয়ে ভেতর থেকে আওয়াজ তুলুন, পূর্ণ স্বরাজ চাই, ব্রিটিশকে তাড়াতে চাই, ব্রিটিশকে না তাড়িয়ে আমরা কখনো আমাদের দেশের মানুষের মুক্তির জন্য কাঙ্ক্ষিত লড়াই, সেই লড়াইয়ে সফল হতে পারবো না। ফলে তার প্রথম ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পরাধীন ভারতে ব্রিটিশকে তাড়ানো এবং পূর্ণ স্বরাজ অর্জন করা, আপনারা সেই দাবি জানান। সেই দাবি তারা জানায়নি, সেই দাবি স্বীকৃত হয়নি। কমিউনিস্টরা তুলেছে আওয়াজ। 20 সালে জন্মে 21 সালে আবার 22 সালে, এবারে যখন প্রতি বছর যখনই কংগ্রেসের অধিবেশন যে প্রান্তে হয়েছে, সেইখানে তারা পূর্ণ স্বরাজের দাবির কথা জানিয়ে আসছে। 1928 সাল কলকাতার পার্ক সার্কাস ময়দান, পার্ক সার্কাস অঞ্চলে যারা গেছেন জানেন, বিরাট বড় মাঠ আছে, আর 7টা রাস্তার সেটা সংযোগস্থল। পার্ক সার্কাসের ওই জায়গাটাকে বলে 7 পয়েন্ট ক্রসিং। 7টা রাস্তা সেখানে মিলেছে। শ্যামবাজারকে যেমন বলে 5 মাথার মোড়, 5টা মাথার মোড়, এটা 7 মাথার মোড়। সেই পার্ক সার্কাস ময়দানে 1928 সালে
ডিসেম্বর মাসে কংগ্রেসের অধিবেশন বসেছে। সেইখানে শেষ দিন 31শে ডিসেম্বর কমরেড মুজফ্ফর আহমেদ, কমিউনিস্ট নেতা, এ রাজ্যে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, যাকে কাকাবাবু বলে কমিউনিস্ট আন্দোলন সব চেনে, কমরেড বঙ্কিম মুখার্জি, তাদের নেতৃত্বে প্রায় 50,000 শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং ধাঙড়, মানে যারা সেই সময় মলমূত্র মাথায় করে বয়ে নিয়ে যেত, ফেলতে নিয়ে যেত, সেই সমস্ত নিম্নবর্গের মানুষদেরকে নিয়ে প্রায় 50,000 মানুষকে জমায়েত করে গোটা পার্ক সার্কাস ময়দানটাকে, কংগ্রেসের সভাস্থলটাকে তারা ঘিরে ধরেছিলেন। কি তাদের দাবি ছিল? তারা দাবি জানিয়েছিলেন, যতক্ষণ না কংগ্রেসের পক্ষ থেকে পূর্ণ স্বরাজের দাবি তোলা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কংগ্রেসের অধিবেশনকে ঘেরাও করে রেখে দেব। এই মর্মে যারা সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, একজনের নাম মুজফ্ফর আহমেদ, একজনের নাম বঙ্কিম মুখার্জি, দুজনেই অবিসংবাদী কমিউনিস্ট নেতা ছিলেন। জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু যখন তার কানে এই কথা গেল, প্রথমে অনুনয় বিনয়, তারপরে পুলিশকে দিয়ে রিকোয়েস্ট করা, খানিকটা চাপ সৃষ্টি করা, এবং মুজফ্ফর আহমেদ এবং বঙ্কিম মুখার্জিরা সেইভাবেই সেই মানুষদেরকে তাদেরকে বুঝিয়েছিল এবং তারা মাটি কামড়ে পড়ে বলেছিল যে যতক্ষণ না পূর্ণ স্বরাজের দাবি জানানো হবে ততক্ষণ আমরা এখান থেকে সরব না, আমাদের লাশ বানিয়ে দিলেও আমাদের লাশ এই রাস্তাতেই পড়ে থাকবে। সেই কথা সেদিন সোচ্চারে বলেছিল ওই গরিব গুরব মেহনতি মানুষগুলো, যাদের কাছে অশেষ ঋণ স্বীকার না করলে আমরা কখনো স্বাধীন হয়েছি এই কথা ব্যক্ত করা যায় না। আমাদের সামনের 15ই আগস্টের আবারও স্বাধীনতার শপথ নেওয়ার সময় এই শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষগুলোর ওপরে শ্রদ্ধা জানিয়েই আমাদের স্বাধীনতার উদযাপন করতে হবে। মতিলাল নেহরু বেরিয়ে এসে যখন মুজফ্ফর আহমেদ, বঙ্কিম মুখার্জিদের সঙ্গে আলোচনা করলেন, বাধ্য হলেন, তারা বাধ্য করেছিল, গরিব গুরব মানুষের সমাবেশ তাদেরকে অবরুদ্ধ করে বাধ্য করিয়েছিল, পুলিশের হুঙ্কারে মাথা না নোয়ানোর কথা বলে তারা বাধ্য করেছিল যে মতিলাল নেহরু যাতে এসে তাদের সঙ্গে কথা বলে। মতিলাল নেহরু তখন বলেছিলেন, সব কথা শুনে অনেক আলোচনা করার পরে, যে তোমরা বিশ্বাস করো তোমাদের প্রস্তাবটার কথা আমরা এবারে বলবো, এ কথা ঠিক, তোমরা কেন আমাদের সভাটাকে ঘিরে ধরেছ আমরা সে কথা ভেতরে বলবো, এ কথা ঠিক, কিন্তু এবারের কংগ্রেস থেকে, কংগ্রেস মানে অধিবেশন, যে কথাটা একটু আগে জামির বলছিল, এবারের কংগ্রেস থেকে আমরা কোনোভাবেই পূর্ণ স্বরাজের দাবি তুলতে পারবো না। কারণ আপনারা যারা জানেন যে সম্মেলন করেন, সম্মেলনে এসে রিপোর্ট লেখা হয় না, রিপোর্টটা আগে লেখা হয়ে যায়, ফলে গোটা রিপোর্টের যে অভিমুখে রিপোর্টটা লেখা হয়েছে তাতে দুম করে পূর্ণ স্বরাজ কথাটা বলা যায় না। কিন্তু তোমাদের কাছে আমরা এই অঙ্গীকার করছি যে এর পরের বছর ভারতবর্ষের যে প্রান্তেই কংগ্রেসের অধিবেশন হোক না কেন, আজকেই আমরা এই সভা শেষ করবার আগে রেজলিউশন নিয়ে নেব, আমরা আমাদের মনোভাব পরিষ্কার করে নেব, যাতে পরের কংগ্রেসে আমরা পূর্ণ স্বরাজের দাবি জানাতে পারি। এই অ্যাসিওরেন্স, এই প্রতিশ্রুতি পাওয়ার পর তারপরে বঙ্কিম মুখার্জি এবং মুজফ্ফর আহমেদের নেতৃত্বে সেই যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশ আস্তে করে উঠে যায়। এবং আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন যে 1929 সালে কংগ্রেস তার পূর্ণ স্বরাজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত লাহোরের যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশন থেকে তারা পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাহলে এখানে আমি দুটো কথা শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, তিনটে কথা। এক, কমিউনিস্টরা আত্মপ্রকাশের পর মুহূর্ত থেকে দেশের স্বাধীনতা, এবং স্বাধীনতা মানে কোনো ডোমিনিয়ান স্ট্যাটাস না, মানে কারুর অধীনে থাকবার মতো স্বাধীনতা না, তোমাকে একটু পর দেব তুমি আমাদের দেখবে, এরকম স্বাধীনতা নয়। দুই, পরিপূর্ণ স্বাধীনতা, যাকে বলে স্বরাজ, পূর্ণ স্বরাজ, সেই স্বরাজের বার্তা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীন
পরাধীন ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসে প্রথম পূর্ণ স্বরাজের দাবি যারা তুলেছিল তারা আর কেউ না, কমিউনিস্টরা। দ্বিতীয়, 1929 সালে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তুলল, মানে 1885 থেকে 1929, 44 বছর কংগ্রেসের সময় লেগেছিল পূর্ণ স্বরাজ এই কথাটাকে উচ্চারণ করবার জন্য। তারপরে তারা সেই কথাটা উচ্চারণ করেছিল 44 বছর পর। আর 3 নম্বর কথাটা কি, কংগ্রেস 44 বছর বাদেও পূর্ণ স্বরাজ বলতো কিনা আমরা কেউ জানি না। কমিউনিস্টরা আত্মপ্রকাশের পর মুহূর্ত থেকে তাদের হ্যামার করতে করতে পূর্ণ স্বরাজ বলো 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 করতে করতে তাদের অবরুদ্ধ করে বাধ্য করেছিল যাতে কংগ্রেস পূর্ণ স্বরাজের কথা বলে। কারণ তখন কংগ্রেসই ছিল ভারতবর্ষে দেশপ্রেমিক মানুষের, স্বাধীনতাকামী মানুষের, মুক্তিকামী মানুষের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ফলে সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, সেই মঞ্চের পক্ষ থেকে বলাটা ছিল এসেনশিয়াল। সেই কারণে সেই উদ্যোগ কমিউনিস্টরা নিয়েছিল। ফলে কংগ্রেসের পূর্ণ স্বরাজ্যের দাবি জানানোর পেছনেও ঐতিহাসিক ভূমিকা বা মোটিভ ফোর্স, চালিকা শক্তি যেটা ছিল, সেই চালিকা শক্তি হচ্ছে কমিউনিস্টরা। ভারতের কমিউনিস্ট পার্টি তাদেরকে বাধ্য করেছিল পূর্ণ স্বরাজ্যের দাবি কথা তোলার জন্যে। তারা বাধ্য হয়ে সেটা তুলেছিল। এরপরে যে জায়গাটা আসি, একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিই। 1943 সালে কমিউনিস্টদের, এই যে 20 সালে কমিউনিস্ট পার্টি গড়ে উঠল, তারপরে তারা 25 সালে আবার কানপুরে মিট করে। কানপুরে মিট করে, কারণ ওটা তো বিদেশের মাটিতে হয়েছিল, এটা স্বদেশের মাটিতে কানপুরে মিট করে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কমিউনিস্ট মনোভাবাপন্ন লোকেরা তারা একত্রিত হয়ে তাদের আবার ভারতের মাটিতে সম্মেলন করে তাদের যাত্রা শুরু করে। 43 সালে যখন বম্বেতে এই কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস, কংগ্রেস মানে অধিবেশন, মানে মহাসম্মেলন যখন তারা করে, সেই সম্মেলনে যারা প্রতিনিধি ছিলেন, সেই প্রতিনিধিদের 70% প্রতিনিধি, 100 জনের মধ্যে 70 জন প্রতিনিধি তারা ব্রিটিশের জেল খেটে এসছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, সমুদ্র হিমাচলের বিভিন্ন প্রান্ত থেকে যে কমিউনিস্টরা এসছেন কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলনে যোগদান করতে, তাদের 70% তারা ব্রিটিশের জেল খেটে এসছেন। কতদিনের জেল খেটেছেন? শুধু প্রথম কংগ্রেসে যারা ডেলিগেট ছিলেন, প্রথম কংগ্রেসে, তারা প্রত্যেকে যত বছর করে জেল খেটেছে, আমি 5 বছর, ও 7 বছর, তিনি 9 বছর, ও 11 বছর, ও 6 মাস, সেইটার যোগফল করে দেখা গেল যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম পার্টি কংগ্রেসে যে প্রতিনিধিরা এসছেন তাদের মধ্যে যারা জেল খেটেছেন তাদের প্রত্যেকের জেল খাটার সময়টাকে যোগ করলে দাঁড়াচ্ছে 411 বছর জেল খাটা লোকেরা, তারা সেখানে মোট জেল খাটার পরিমাণ হচ্ছে 411 বছর। এটা কি কেউ ভুল বুঝলেন যে 411 বছর তো মানুষ বাঁচে না? তারা কি করে, মানে আমি 5 বছর, মাস্টারমশাই 10 বছর, 15 বছর, দীপুদা 10 বছর, 25 বছর, জামির 15 বছর, 40 বছর, আমি কি বোঝাতে পারছি? ফলে এটা একজনের না, সব মিলিয়ে প্রতিনিধিরা মোট তাদের জেল খাটার পরিমাণটা হচ্ছে 411 বছরের জেল খেটার লোকেরা তারা অ্যাটেন্ড করেছে। আর একটা ছোট্ট তথ্য আপনাদের দিই, 1934 থেকে 1942 পর্যন্ত ব্রিটিশ সাহেবরা কমিউনিস্ট পার্টিকে ব্যান করে রেখে দিয়েছিল। ব্যান মানে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরাধীন ভারতে আর কোন রাজনৈতিক দল তাদেরকে ব্রিটিশরা ব্যান করেনি। আমি কি বোঝাতে পারলাম? তার মানেটা কি? অন্য যত রাজনৈতিক দলই থাকুক না কেন ভারতে,
ব্রিটিশরা তাদের নিজেদের জন্য ততটা বিপজ্জনকভাবে অন্য কোনো দলকে মনে করেনি। তারা মনে করেছে কমিউনিস্টরা আমাদের জন্য বিপজ্জনক, তাই কমিউনিস্টদেরকে ব্যান করে রাখো, কমিউনিস্টদের নিষেধ করে দাও, কমিউনিস্টদের প্রকাশ্যে কাজ করতে দিও না, তাহলেই আমরা আমাদের করে খাওয়া কাজটা আর একটু ভালোভাবে করতে পারবো। কমিউনিস্টদের খোলা রাখলে সেই কাজটা আমরা তত ভালো করে করতে পারবো না। ফলে কমিউনিস্টদেরকে ব্যান করেছে, অন্য কাউকে ব্যান করেনি। তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঐতিহাসিক প্রেক্ষাপটটা হলো এই যে এই সাম্রাজ্যবাদী শাসকদের বা পৃথিবীর দেশে দেশে যারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করে বেড়ায় শাসক শ্রেণী, তাদেরকে সবচেয়ে ভালো করে স্পষ্টভাবে তাদের সম্পর্কে মূল্যায়ন করেছিল কমিউনিস্টরা, যা শুরুয়াতটা করেছিলেন মার্কস এবং এঙ্গেলস। মার্কস এঙ্গেলসের যে 1848 সালে বেরোনো একটা দলিলের কথা আমি বলেছিলাম, কমিউনিস্ট ইশতেহার, যে বইটার কথা বললাম, আপনারা প্রায় সকলেই জানেন, হয়তো অনেকেই পড়েওছেন। সেই দলিলটার প্রথম লাইনে লেখা ছিল, আ স্পেক্টার ইজ হন্টিং ইউরোপ, আ স্পেক্টার অফ কমিউনিজম। একটা ভূত, একটা জুজু, ভয় দেখানো যে জুজু, বাচ্চাদের ভয় দেখাই না, এই ভূত আসছে খেয়ে নে, বদমাইশি করিস না, ঘুমিয়ে পড়, কিংবা জুজু আসছে, তা সেই বলছে একটা জুজু গোটা ইউরোপের শাসকদেরকে তাড়িয়ে বেরিয়েছিল। সেই জুজুটা কিসের জুজু? কমিউনিজমের জুজু। কমিউনিজম যদি এসে যায়, শাসকের করে খাওয়া বন্ধ। এইটা গোটা ইউরোপের শাসকের বুকে কাঁপন তুলে দিয়েছিল, কারণ তারা বলেছিল, সেই বইতেই বলেছিল যে শাসক শ্রেণীকে সবলে উচ্ছেদ করার মধ্য দিয়েই আমরা কমিউনিস্টরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর এই লড়াইটা শ্রমজীবী মানুষ করবে, কারণ তাদের শৃঙ্খল ছাড়া হারানোর কোনো ভয় নেই, তাদের মরণপণ লড়াই করে এই জয়টাকে ছিনিয়ে আনতে হবে। এই সুস্পষ্ট মূল্যায়ন শাসক শ্রেণী সম্পর্কে এর আগে পৃথিবীতে কেউ করেনি। তাই ইউরোপের শাসকদের বুকে কাঁপন তুলেছিল কমিউনিস্ট ইশতেহারের যে লাইনগুলো, সেই লাইন ধরেই যে কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট ইশতেহারের মতাদর্শ নিয়ে ভারতে যখন কমিউনিস্ট পার্টি তৈরি হয়, তারাও যখন জন্মানোর পর মুহূর্তে, আত্মপ্রকাশের পর মুহূর্তে ব্রিটিশকে ঘাড় ধরে দেশ থেকে তাড়ানোর যে সংকল্পের কথা দৃঢ়ভাবে ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজের দাবির মধ্য দিয়ে, তাতে ব্রিটিশরা বুঝতে পেরেছিল, অশনি সংকেতটা বুঝতে পেরেছিল যে ইউরোপের শাসকদের বুকে যারা কাঁপন ধরিয়েছিল সেই কমিউনিস্টদের, তাদের যারা উত্তরসূরি, তারা আজকে ভারতবর্ষে এসছে। ফলে সেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুকেও কাঁপন ধরিয়ে দিয়েছিল 1848 সালে। এবারে 1920 সালে ভারতে প্রতিষ্ঠিত হওয়ার পরে তাদের বুকে কাঁপন ধরে গেছিল বলে, যখন তাদের একের পর এক অ্যাক্টিভিটি এবং তাদের উদ্যোগের ফলেই যখন জাতীয় কংগ্রেস তারা পর্যন্ত পূর্ণ স্বরাজের দাবি জানালো, তখন ভয়ে কাঁপতে কাঁপতে 1934 থেকে 1942 8টা বছর ধরে কমিউনিস্ট পার্টিকে তারা বেআইনি করে দিয়েছে। ভয় না পেলে তাকে বেআইনি করবে কেন? শত্রু মনে না করলে তাকে বেআইনি করবে কেন? তাহলে শত্রু মনে করছে কমিউনিস্টদের কেন? কারণ তারা যে কাজটা করতে চায়, তারা আমাদের দেশটাকে যেভাবে লুণ্ঠন করতে চায়, দেশের শাসন শুধু না, মোগলরাও এ দেশটাকে শাসন করেছে, তুর্কিরাও এ দেশটাকে শাসন করেছে, আফগানরাও এ দেশটাকে শাসন করেছে। কিন্তু ব্রিটিশ শাসনের সঙ্গে এই শাসনের তফাৎটা কি? তারা, তুর্কিরা, আফগানরা, মোগলরা এদেশে এসে এদেশের মানুষ হয়ে গেছে। তারা এদেশের ধন সম্পদ লুট করে তার নিজের দেশে, তুরস্ক কিংবা আফগানিস্তান, সেইখানে নিয়ে চলে যায়নি, কিন্তু তারা এদেশে থেকে এদেশের মানুষ হয়ে গিয়ে এদেশে তারা রুল করেছে। কিন্তু ব্রিটিশরা এদেশটাকে ক্রমে ক্রমে লুট করে করে নিয়ে গিয়ে নিজের দেশের সম্পদ বাড়িয়েছে। এইখানেই তাদের সঙ্গে অন্যদের তফাৎ। এই সাম্রাজ্যবাদের এই শাসনের বিরুদ্ধে আমরা সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম বলে আমাদের ওপরে তারা আক্রমণ নামিয়ে এনেছে। ফলে এভাবেই কমিউনিস্টরা তাদের ভূমিকা পালন করেছে। ধরুন, ভারতবর্ষের বুকে যখন 20-এর দশকের পরে স্বাধীনতা গায়ে গায়ে চলে আসছে, গোটা 40-এর দশক জুড়ে যে যে বিদ্রোহগুলো হয়েছে, রিয়াং বিদ্রোহ,
হাজং বিদ্রোহ, মালাবার বিদ্রোহ, পুন্নাপ্রা ভায়ালার আন্দোলন, তেভাগার সংগ্রাম, তেলেঙ্গানার আন্দোলন, তেলেঙ্গানাটা একটু পরে, নৌ বিদ্রোহ, এই প্রত্যেকটা বিদ্রোহের পেছনে ছিল এপিসেন্টার, প্রাণকেন্দ্রে ছিল কমিউনিস্টরা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মাস্টারদার নেতৃত্বে হয়েছে। সেই মাস্টারদার নেতৃত্বে হওয়া চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সবচেয়ে কম বয়স্ক মানুষটাকে, তার নাম সুবোধ রায়, ঝুকু ডাকনাম। সেই ছেলেটা বিদ্রোহে অংশগ্রহণ করেছে। সেই ছেলেটা তার মৃত্যু পর্যন্ত আমাদের পার্টি অফিসে আমাদের সকলের আলিমুদ্দিন স্ট্রিটের অভিভাবক ছিলেন। একের পর এক গুরুত্বপূর্ণ দলিল রচনা করেছেন। যেই মানুষটা সুবোধ রায়, তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির একজন রাজ্যের অন্যতম নেতা। মাস্টারমশাই খান। বিপ্লবী নায়ক গণেশ ঘোষ, তিনি কমিউনিস্ট পার্টির শুধু নেতা ছিলেন না, তিনি প্রার্থী ছিলেন। এইটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে নিয়েই আমরা দেশপ্রেমের লড়াইটা করেছি। এবং কমিউনিস্ট পার্টির কর্মসূচি মানে আমরা তিনটে ঐতিহ্যকে বহন করেছি। এক, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের ঐতিহ্য। দুই, ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে নবজাগরণের মতো যে ঘটনা ঘটেছিল, ইউরোপের নবজাগরণ, আমাদের দেশে বিশেষ করে বাংলায় যে অসম্পূর্ণ নবজাগরণের উত্থান ঘটিয়েছিল রামমোহন, বিদ্যাসাগর ইত্যাদির মাধ্যমে, তার উত্তরাধিকার বহন করেছি। আর আমাদের স্বাধীনতা সংগ্রামের যে আত্মত্যাগ এবং মূল্যবোধ, তার উত্তরাধিকার আমরা বহন করেছি। সেই উত্তরাধিকার বহন করেই আমরা কমিউনিস্ট পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করেছি। আমি একটা ছোট্ট কথা মাঝখানে বলতে ভুলে গেলাম। এই 1928 সালে যখন আমরা পাক সার্কাসে ঘেরাও করছি, মুজাফফর আহমেদ, বঙ্কিম মুখার্জিরা যখন ঘেরাও করছেন, সেই সময় কংগ্রেসের অধিবেশনের ভেতরে থেকেও আর একটা মানুষ পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিলেন, কিন্তু গান্ধী চাননি বলে সেই দাবি সেদিন নস্যাৎ করা হয়েছিল। সেই মানুষটাকে, নামটাও আমরা আমাদের বুকের মধ্যে লিখে রাখি। তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। বাইরে মুজফ্ফর আহমেদ, বঙ্কিম মুখার্জিরা বলছে, ভেতরে সুভাষচন্দ্র বোস বলছে। এই বোধের মধ্যে দিয়েই সুভাষচন্দ্র বোসেরও ধারণা ছিল বামপন্থী ধারণা। বামপন্থার আদর্শ নিয়ে তিনি চলেছেন। তার তৈরি করা ফরওয়ার্ড ব্লক আজকে বামপন্থী আন্দোলনের অন্যতম শরিক। ফলে সেই লড়াইটাকেই নেতৃত্ব দিয়েছি আমরা। এইটা আমাদের বিবেচনায় রাখা উচিত। 1931 সালে ভগৎ সিংয়ের ফাঁসি হল। এই ভগৎ সিং আপাদ মস্তক চিন্তার দিক থেকে বামপন্থার মতাদর্শ, মার্কস লেনিনের মতাদর্শ নিয়ে নিজেদেরকে তৈরি করেছিলেন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তার সংগঠনের নাম ছিল। যে সংগঠনের সঙ্গে তিনি যুক্ত হয়ে লড়াই করবেন ঠিক করলেন। সেই সংগঠনের মধ্যে তিনি তার কমরেডদের, মানে সহযোদ্ধাদের বোঝালেন যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বললে হবে না। আপনারা কি বোর হচ্ছেন? এখন থেকে আমাদের সংগঠনের নামটাকে বদলে করতে হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সমাজতন্ত্র কথাটাকে ঢোকাতে হবে। বলে সমাজতন্ত্র একটা শব্দ নয়, সমাজতন্ত্র একটা মতাদর্শ। যে মতাদর্শ মেহনতি মানুষের কথা বলবে। কারণ আমাদের দেশের শাসক বদলে গেলেই আমাদের দেশের আমজনতার রুটি রুজির প্রশ্নের মীমাংসা হয়ে যাবে না। সেই ব্যবস্থা যদি মীমাংসা করতে হয় তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাই সমাজতন্ত্রের লক্ষ্যে লড়াই আমাদের করতে হবে। এই ধারণা, এই বামপন্থার ধারণাকে দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন যে মানুষটা, সেই মানুষটার নাম হচ্ছে ভগৎ সিং। বামপন্থী চেতনার একজন অন্যতম প্রাণপুরুষ ছিলেন।
এই একটু আগে জামিরই বলল, জামির তো আমার কাজ অনেক সহজ করে দিয়েছে, কাকরি ষড়যন্ত্র মামলার কথা। এবছরটা কাকরি ষড়যন্ত্র মামলার 100 বছর। বিপ্লবীরা ট্রেনে ডাকাতি করেছিল লখনৌর কাছে কাকরি বলে একটা জায়গায়। কেন? এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের জন্য টাকা সংগ্রহ করবে, বিপ্লবীদের জন্য টাকা সংগ্রহ করবে, যাতে লড়াইয়ের রসদ সংগ্রহ করা যায়। তো সেই লড়াইয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে অন্যতম দুজনের নাম, একজনের নাম রামপ্রসাদ বিসমিল আর একজনের নাম আশফাকুল্লাহ খান। আমরা যখন হিন্দু মুসলমানে পাঁচিল তোলার কথা বলি, আমরা বলি না, মানে বিজেপি আরএসএস যখন বলে, সেই সময় আমি শুধু আমাদের পূর্বসূরীদের অবদানের দুটো তিনটে কথা মনে করিয়ে দিতে চাই। রামপ্রসাদ বিসমিলকে একটা জেলে রেখেছে, আশফাকুল্লাহকে আর একটা জেলে নিয়ে যাচ্ছে। আশফাকুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশরা দুটো মুসলমান পুলিশকে অ্যাপয়েন্ট করেছে। তারা আশফাকুল্লাহকে যখন নিয়ে যাচ্ছে অন্য জেলে, তখন বলছে, আরে ভাই তুই তো মুসলমান, এই হিন্দুদের লড়াইয়ের সঙ্গে তোর কি লেনা দেনা আছে? রামপ্রসাদ বিসমিলরা তো হিন্দু, চন্দ্রশেখররা তো হিন্দু, ওদের সঙ্গে তোর কি লেনা দেনা? তা আশফাকুল্লাহ তখন বয়স বেশি না, এই বিপ্লবীদের কারুরই বয়স কোনো বেশি না, তারা কোনো অগাধ পাণ্ডিত্য অর্জন করেনি। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আশফাকুল্লাহ ওই ব্রিটিশ শাসকদের, ম্যাজিস্ট্রেটদের চোখে চোখ রেখে বলেছিল যে রামপ্রসাদ বিসমিলের লড়াইটা হিন্দুর জন্যে নয়, হিন্দুস্তানের জন্য, আমার লড়াইটাও হিন্দুস্তানের জন্য। তাই আমাদের দুজনের লড়াইটা যেহেতু একই স্রোতধারায় বহতা নদীর মতো এগিয়ে গেছে, তাই রামপ্রসাদ বিসমিলের লড়াইয়ের থেকে আমার লড়াইটা আলাদা না। ইজি জেলখানা থেকে ছাড়া পেয়ে যেতে পারত, ইজি সুখে শান্তিতে সে একটা সমৃদ্ধ জীবন যাপন করতে পারত, এমনকি ব্রিটিশের রাজসাক্ষী হয়ে 3 পুরুষকে উচ্ছন্নে যাওয়ার মতো সে পয়সা অর্জন করতে পারত। কিন্তু সেই জায়গায় না গিয়ে নিজের জীবনটাকে সে নিঃশেষ করে দেবে। কিন্তু হিন্দু মুসলমানের মাঝখানে পাঁচিল তোলা নয়, নিজেদের দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, এই উদ্দেশ্য নিয়ে, এই বুকে এই সত্যটাকে নিয়েই আশফাকুল্লাহরাও নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, রামপ্রসাদ বিসমিলরাও নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আর এদের দুজনেরই চিন্তার মূলে ছিল সেই ভগৎ সিংদের দর্শন, যে দর্শনের নাম বামপন্থা। ভগৎ সিংয়ের ফাঁসি হলো 1931 সালে। 1932 সালের পাঞ্জাবের একটা কোর্টে হঠাৎ দেখা যাচ্ছে যে কোর্টের পাঁচিলে একটা ছেলে উঠে একটা পতাকা টাঙাচ্ছে। সেই ছেলেটাকে সেখানকার যারা সিকিউরিটির লোক তারা ধরেছে, ধরে বলছে, কি করছিস সেখানে? বলছে, আমার হিরো 1 বছর আগে মারা গেছে, ফাঁসি দেওয়া হয়েছে, আমি যাকে আদর্শ বলে মনে করেছি, তার 1 বছর উপলক্ষে আমি আমার দেশের পতাকা এখানে ওড়াবো। তখন কিন্তু পরাধীন ভারত, 32 সাল। বলছি, এসব করা যায় নাকি? ওড়ালে ব্রিটিশের ইউনিয়ন জ্যাক পতাকা ওড়া। ও বলেছে, ওই পতাকাটাকে আমি ঘেন্না করি, ওটা আমার দেশের পতাকা না। তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট বলল, তুমি এই পতাকা ওড়ানোর কাজটা করে ভুল করেছো, এটা স্বীকার করো। ও আন্ডার 18 ছিল, 18 বছরের কম বয়স ছিল লোকটির, ছেলেটির। ও বলল, আমি ভুল স্বীকার করবো না তো, আমি আমার আদর্শের মানুষ, তার আত্মবলিদান দিবস, তাই তিনি যে সংকল্প নিয়ে আত্মত্যাগ করেছেন, তিনি নিজে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছেন হাসতে হাসতে, আমি তার সেই পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরব, সেই সংকল্পেই আমি এখানে এসেছি।
তখন এই বাঁদরামোর জন্যে বললেন জুভেনাইল, জুভেনাইল মানে বাচ্চা, মানে 18 কম, অ্যাডাল্ট নয়, তাকে 2 বছরের কারাদণ্ড দিল। ও তখনও দেয়নি। বলছে তো তুই এত তড়পাচ্ছিস, তোর নাম কি? সেই লোকটাকে জিজ্ঞেস করেছে ছেলেটিকে, বললো আমার নাম হচ্ছে লন্ডন তোর সিং। লন্ডন বিলেতের রাজধানীর নাম লন্ডন, তোর মানে ভাঙো, সিং আমি সিং পরিবারের সেই ছেলে, আমার নাম আমি নিয়েছি লন্ডন তোর সিং। যে ব্রিটিশরা আমাদেরকে পদানত করেছে সেই ব্রিটিশের ক্যাপিটাল লন্ডন, সেই লন্ডনকে ভাঙবো, এই সংকল্প নিয়েই আমি আমার নিজের নাম গ্রহণ করেছি। 2 বছরের কারাদণ্ড ঘোষণা করল। ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের মুখের ওপরে হাসতে হাসতে বলল, এগুলো কাপুরুষ অপদার্থ আমার মতো একটা ডেঞ্জারাস ছেলেকে 2 বছর মাত্র কারাদণ্ড দিল। বলল আপনাদের দম থাকলে আরো 2 বছর বাড়িয়ে দিন। বিরক্ত হয়ে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ওকে 4 বছরের কারাদণ্ড দিল। এই লোকটা যখন বড় হলো, কমিউনিস্ট আন্দোলনের একজন দিকপাল নেতা হলো, সিপিআইএম পার্টির সাধারণ সম্পাদক হলেন। গোটা দেশে বিজেপিকে হারানোর জন্য ঐক্যবদ্ধ যে মোর্চা তৈরি হয়েছিল ইউপিএ 1, তার অন্যতম প্রতিষ্ঠাতা সেই লোকটার কেউ না, তার নাম হরকিষেণ সিং সুরজিৎ। তিনি ছিলেন ওই কমিউনিস্ট আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম বীর সেনানী, যিনি ভগৎ সিংদের ধ্রুবতারা করে নিজের দেশের জন্য এইভাবে আত্মনিয়োগ করেছে। 1947 সালের 15ই আগস্ট, 14ই আগস্ট মধ্যরাত্রি, সেইখানে রাত্রিবেলা জওহরলাল নেহরু বক্তৃতা করেছেন। ট্রিস্ট উইথ ডেস্টিনি, মানে নিয়তির সঙ্গে কি বলবো, সমঝোতা বা এরকম একটা কিছু। বলে তিনি কিরাম ভারত হবে টবে এইসব বোঝাচ্ছেন। কান্নুরের একটা জেলের মধ্যে একটা তরুণ ছেলে, সে একটা মিটিং করছে জেলখানা চত্বরের মধ্যে। জেলের ছোট থেকে বুড়ো, কেউ উবু হয়ে বসে আছে, কেউ ভালো করে থেবড়ে বসে আছে। বলে এই ছেলেটা কি বলছে? আর বলবার আগে সেই ছেলেটা বলল যে আমাদের কাছে তো বড় লাঠি নেই, ঝেঁটা ফেঁটা ছিল কিছু, ওইখানে সুইপাররা ঝাড় ফাঁড় দিত জেলখানার মধ্যে। এই ঝেঁটার কাঠি অনেকগুলোকে এক করে এক টুকরো কাপড় নিয়ে সেইখানে তেরঙ্গায় জাতীয় পতাকাটা এঁকে, কাপড় না, কাগজ নিয়ে সেখানে পতাকাটা এঁকে বলল যে মিটিংয়ের আগে আমরা এই গোটা চত্বরটাকে আগে দৌড়ে চক্কর খাবো, এটা আমাদের স্বাধীনতা উদযাপনের শপথ। বলে কোন স্বাধীনতা কমিউনিস্টরা চায়? যার মধ্যে দিয়ে মেহনতি মানুষের মুক্তি। পূর্ণ স্বরাজ মানে ক্ষমতার হস্তান্তর নয়। ব্রিটিশরা বারবার বলেছে ট্রান্সফার অফ পাওয়ার, ক্ষমতার হস্তান্তর করলাম, আমাদের হাতের ক্ষমতাটা তোমাদের কয়েকজন শাসকের হাতে দিলাম, এখন থেকে ব্রিটিশরা না ভারতীয়রা তোমাদের রুল করবে। সেটা কেবল আমাদের কাঙ্ক্ষিত ছিল না, ভগৎ সিংদেরও ছিল না, কমিউনিস্টদেরও ছিল না। তারা বলেছিল এমন স্বাধীনতা যাতে রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। প্রত্যেকটা মানুষ তার খিদের পেটে গরম ভাত খেতে পাবে এবং শক্ত সমর্থ হাতে কাজ পেতে পারবে, যাতে তার সংসারের দায় দায়িত্ব নিতে পারবে। তারই নাম হচ্ছে পূর্ণ স্বরাজ। সেই পূর্ণ স্বরাজের সংকল্পের কথা সেদিন ওই জেলখানার বন্দীদের কাছে যিনি ব্যক্ত করেছিলেন, সেই মানুষটার নাম পি সুন্দরাইয়া, সরি ভুল বললাম, A.K. গোপালন। সুন্দরাইয়া তেলেঙ্গানার আন্দোলনে ছিলেন। A.K. গোপালন তাদের বোঝালেন যে যে যা অপরাধ করেছো করেছো, জেল থেকে যেদিন ছুটি পাবে আজ থেকে শপথ নাও, আমাদের এই দেশ, আমাদের এই গর্বের দেশ,
এই দেশটাকে গড়বার জন্য তুমি আমি সকলে যে যেখানে থাকি না কেন আমরা নিজের নিজের জায়গায় সেই সংকল্প অনুযায়ী দেশটাকে দেশের মতো করে গড়বার শপথ নেব বলছে একটা তরুণ ছেলে, যার নাম একে গোপালান। কোথায় বলছে? কান্নুর জেলে বসে বলছে, কেরালার কান্নুরের জেলে বসে বলছে। তেভাগা আন্দোলনের কথা আমরা জানি। চষা জমি 3 ভাগের 1 ভাগ দিত। গরিব কৃষকরা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্যে তারা সেই লড়াই করেছে। 1946 সালের তেভাগা আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক উত্তাল ঢেউ তুলে দিয়েছিল। ওই 1946 সালেই আরেকটা অভূতপূর্ব আন্দোলন হয়েছিল, যার নাম নৌবিদ্রোহ। এই নৌবিদ্রোহে একই সঙ্গে ব্রিটিশের ইউনিয়ন জ্যাক পতাকাটা নামিয়ে দিয়ে তেরঙ্গা পতাকা তোলা হয়েছিল, তার পাশাপাশি কমিউনিস্টদের লাল পতাকা তোলা হয়েছিল। কারণ মেহনতি মানুষের লড়াই ছাড়া কখনো আমাদের দেশ সঠিকভাবে গড়ে উঠতে পারে না, এই সংকল্পের কথা নৌবিদ্রোহের মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছিল। নৌবিদ্রোহে যখন এই কথা বলা হচ্ছে, তখন ব্রিটিশ শাসকরা বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছে স্ট্রাইকার, সেই স্ট্রাইকারদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দেয়। নৌবাহিনীর লোকেরা বলে যে আমরা একজন আরেকজনের ওপরে গুলি চালাবো না, কারণ আমরা প্রত্যেকেই আমরা সহকর্মী। ফলে নেভি ফোর্সের কেউ, নৌবাহিনীর কেউ তারা তাদের সহকর্মীদের ওপরে গুলি চালাবে না, সেটা তারা ঘোষণা করে দিল। পদাতিকদের ডেকে আনলো, বলল গুলি চালাও স্ট্রাইকারদের ওপরে। সেই পদাতিকদের একত্রিত করে তাদের কানে কিছু বীজ মন্ত্র দিয়ে দিয়েছিলেন একটা লোক। সেই পদাতিকরা এসে বলল, ভারতীয় হয়ে ভারতীয়দের ওপরে গুলি চালাবো না। তখন বললেন এয়ার স্ট্রাইক করব, মানে এরোপ্লেন থেকে গুলি ফেলবো, বোম ফেলবো। কি নির্মম আক্রমণ ভাবুন। একটা লোকের নেতৃত্বে গোটা এয়ারফোর্সের পাইলটরা বলল, আজকে আমাদের ধর্মঘট, আমরা কেউ আকাশে প্লেন তুলব না। এরপরে ব্রিটিশ পদাতিক সৈন্যদের ডেকে তারা গুলি চালালো। প্রায় 250 জন মারা গেল, সরকারিভাবে 250 জন, অসরকারিভাবে 500 জন মারা গেল। কিন্তু যে ঘটনা ঘটতে পারত তার কিছু ঘটল না। নৌবিদ্রোহ সফল হয়ে ব্রিটিশের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই নৌবিদ্রোহের সময় যে পদাতিক বাহিনী, যে লোকটার ফুসমন্তর কানে নিয়ে বলেছিল যে আমরা ভারতীয় হয়ে ভারতীয়দের ওপরে গুলি চালাবো না, সেই লোকটা একজন অবিসংবাদী কমিউনিস্ট নেতা, তার নাম বি.টি. রণদিভে, যিনি সিআইটিউর প্রতিষ্ঠাতা সভাপতি এবং গোটা ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন অন্যতম প্রতীক। যে লোকটার নেতৃত্বে প্লেনের পাইলটরা বলল, আজকে আমরা স্ট্রাইক করলাম, আমরা কেউ আকাশে প্লেন ওড়াবো না, সেই লোকটার নাম কমরেড রবিন সেন, যিনি তার প্রথম জীবনে পাইলট ছিলেন, পরে কমিউনিস্ট নেতা হিসেবে আমাদের রাজ্যের পার্টিকে নেতৃত্ব দিয়েছে। রবিন সেনদের উদ্যোগে পাইলটরা বলে দিয়েছিল সেদিন, আমরা আমাদের দেশের কারুর উপরে আঘাত করব না, তাই আমরা কেউ আজকে আকাশে প্লেন ওড়াবো না। প্লেন আকাশে উড়লে তবে না ওপর থেকে বোম ফেলবো। কমিউনিস্টদের কোনো ভূমিকা নেই। ভগৎ সিং যখন বলছেন, এই গদর বা কি নামের একটা সিনেমাতেও বোধহয় আছে, গদর না, বলছেন যে স্বাধীনতা হামারা মাকসাদ নেই, আমাদের লক্ষ্য না। তখন সব বলছে, কি বলছো গো, কি বলছো গো, আমরা তাহলে লড়ছি কেন? তার আগে বলেছে ওই যে সমাজতন্ত্রটা ঢোকাতে হবে।
বলছে না, কেবলমাত্র স্বাধীনতা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য স্বাধীনতা অর্জন এবং দেশের আমজনতার মুখে খাবার তুলে দেওয়া, আমজনতাকে একজন যথার্থ নাগরিক হিসেবে গড়ে তোলা, সেইটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর যখন ভারতের কমিউনিস্ট পার্টি তাদের দলিল বার করছে, আমাদের লক্ষ্য কি, মুজফফর আহমেদের আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টিতে সেই চিঠি পুরো ছেপে দেওয়া হয়েছে। সেই একই কথা বলছে, মার্কস লেনিনের ভাবনার কথা, সেইখান থেকে সেই যে কথা সেখানে উচ্চারণ করা হচ্ছে যে আমাদের লক্ষ্য হচ্ছে কেবল স্বাধীনতা নয়, আমরা স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশের আমজনতার মুক্তি চাই, প্রত্যেকটা মানুষের ক্ষুধার্ত পেটে খাবার পৌঁছে দিতে চাই, প্রত্যেকটা বেকারের হাতে কাজ পৌঁছে দিতে চাই, প্রত্যেকটা মানুষের কাছে সুস্বাস্থ্য পৌঁছে দিতে চাই, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে শিক্ষা পৌঁছে দিতে চাই, প্রত্যেকটা অসুস্থ মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দিতে চাই। এইটা আমাদের স্বপ্নের ভারত। এই ভাবনাটা আজও আমাদের দেশে অধরা। সকলের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, 5 বেসিক এলিমেন্টস, 5টা মৌলিক পয়েন্ট, দায়িত্ব। সরকার যদি দায়িত্ব পালন করতে পারে, সেই সরকারের একটা সার্থকতা একটা উচ্চ মাত্রায় পৌঁছায়। আমরা আজও সেই সংকল্পে লড়াই করতে চাই। আর কমিউনিস্টদের যখন এই ভূমিকা, একটু ছোট্ট করে পাশাপাশি দেখে নেওয়া ভালো। আমি কি বেশি সময় বলেছি? সময় অনেক হয়ে গেছে। কটায় বলতে শুরু করেছি? 45 মিনিট। আর একটু বলা যাবে? আর কিছু কথা, আমাদের দেশে আমরা কমিউনিস্টরা 1920 সালে আত্মপ্রকাশ করলাম, আর 1925 সালে আত্মপ্রকাশ করলো আরএসএস। যারা এখন দেশপ্রেম সবকিছুর জন্য বিজেপি করে, আরে বিজেপি তখন জন্মায়নি। বিজেপি জন্মেছে 1980 সালে, মানে এই সেদিন, 45 বছর বয়স। এখানের অর্ধেক লোক যারা বসে আছে, এখানে যারা বসে আছেন তার অর্ধেক লোকের বয়স 45-এর বেশি, মানে আপনাদের চেয়ে ছোট বিজেপি। ফলে স্বাধীনতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তাদের পূর্বসূরি জনসংঘ 1951 সালে, স্বাধীনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাদের পূর্বসূরি আরএসএস 1925 সালে, হিন্দু মহাসভা 1915 সালে। হিন্দু মহাসভার একজন নেতা ছিলেন যার নাম বিনায়ক দামোদর সাভারকার। সেই লোকটা বিলেতে পড়তে গেছিল, আর বিলেতের কমিউনিস্ট পার্টি সেই সময় ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে ভারতের যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, স্বাধীনতা সংগ্রামের লড়াই, সেই সংগ্রামে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল। বিনায়ক দামোদর সাভারকারও সেই লড়াইয়ে সামিল হয়েছিল। ব্রিটিশরা তারপরে ওকে ধরে জেলখানায় ঢুকিয়ে দেয়। জেলে ঢোকবার পরে, জেলের জল পেটে পড়ার পরে, জেলের ভাত পেটে পড়ার পরে সমস্ত দেশপ্রেম সাভারকারের মাথা থেকে বেরিয়ে যায়। তারপরে খালি ব্রিটিশের তাবেদারি এবং মুচলেখার পর মুচলেখা লিখে বলেছে, একটা চিঠিতে বলছে, সন্তান যদি ভুল করে বাবা মা কি তাকে ক্ষমা করে না? ব্রিটিশ শাসক আমার বাবা মায়ের মতো, আমি সন্তান ভুল করেছি, আমাকে ক্ষমা করে জেল থেকে বার করে দিন। আর একটা চিঠিতে বলছেন, আমি লক্ষ্য করছি যে ভারতবর্ষের তরুণ প্রজন্ম ব্রিটিশের বিরুদ্ধে নানা জায়গায় তারা স্বাধীনতার আন্দোলন করে বেড়াচ্ছে। আমাকে যদি জেল থেকে মুক্তি দেওয়া হয়, আমি তাহলে এই সমস্ত তরুণ প্রজন্মের ছেলে মেয়েগুলোকে বোঝানোর চেষ্টা করব ওটা সঠিক পথ নয়, ও পথ ছেড়ে চলে এসো। এই বেঈমানটার নাম বিনায়ক দামোদর সাভারকার, যিনি 1923 সালে একটা বই লিখেছিলেন, যে বইটার নাম, প্রথমে একটা প্রবন্ধ তারপরে একটা বই, যে বইটার নাম হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ব বইতে তিনি বললেন যে হিন্দুত্ব মানে হিন্দু ধর্ম নয়, কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যে হিন্দু ধর্মকে ভালোবাসে, বিশ্বাস করে, তাদের সেই বিশ্বাসটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে যদি আমরা একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারি, তাহলেই আমাদের যে রাজনৈতিক লক্ষ্য সেটা
পূরণ হতে পারে। এটাই হচ্ছে হিন্দুত্বের সার কথা। আর এই কথাটা ধরে 1923 সালের এই ভাবনাটাকে ধরে 1925 সালে আরএসএস বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে একটা সংগঠনের তৈরি হয়, যে সংগঠনটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার নাম করে ভারতবর্ষে হিন্দুত্বের যে লড়াই সেই লড়াই করে। আর যখন বিজেপি আরএসএস হিন্দু মানুষের কাছে যায়, তারা মনে করে বিজেপি আরএসএস হচ্ছে হিন্দু ধর্মের প্রতীক। আমরা বুক ঠুকে যে কথা বলতে চাই, হিন্দুত্বের সঙ্গে বিজেপি আরএসএসের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দু ধর্মের কোনো প্রয়োজন পড়ে না বিজেপিকে আরএসএসকে, কিন্তু বিজেপি আরএসএসের হিন্দু ধর্মকে প্রয়োজন পড়ে কেবল সেই ধর্মের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে নিজেদের ঘৃণ্য রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবার জন্যে তারা হিন্দু ধর্মকে ব্যবহার করছে। আপনার বিশ্বাসের প্রাণের ভালোবাসার হিন্দু ধর্মকে এইভাবে বিজেপি আরএসএসের হাতে বিক্রি হয়ে যেতে দেবেন না। তাদের কুমতলবকে চরিতার্থ করবার হাতিয়ার করতে দেবেন না। এই কথাটা আমাদের প্রাণ দিয়ে সেই মানুষগুলোর কাছে নিয়ে যেতে হবে। কারণ হিন্দু মহাসভাই বলুন, আরএসএসই বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, কিংবা সাভারকার বলুন, কিংবা গোলওয়ালকার বলুন, এদের সকলেরই উদ্দেশ্য আমাদের দেশের প্রশ্নে ছিল অত্যন্ত নেতিবাচক। 1923 সালে হিন্দু রাষ্ট্র কথা বলল, হিন্দুত্বের কথা বললেন সাভারকার। 1925 সালে আরএসএস তৈরি হলো। আর 1940 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি নাকি বাংলার রক্ষাকর্তা বলে আজকে বিজেপি আরএসএস প্রচার করছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি মাদুরাইতে গিয়ে ভাষণ দিয়ে বলছেন যে স্বাধীনতাটা আমাদের লক্ষ্য না, ব্রিটিশকে তাড়ানো আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য এদেশে হিন্দু রাষ্ট্র তৈরি করা। সেই সংকল্পেই আমরা আমাদের লড়াইকে ঐক্যবদ্ধ করতে চাই। কেন শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার মধ্যে এতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন? অন্নদাশঙ্কর রায়ের আপনারা নাম জানেন। অন্নদাশঙ্কর রায় তার স্মৃতিকথায় লিখছেন যে আমাকে শ্যামাপ্রসাদ বললেন যে আমি যতই চেষ্টা করি কংগ্রেসের মধ্যে আমার আর বেশি বড় নেতা হবার সুযোগ নেই, তাই হিন্দু মানুষকে যদি সংহত করতে হয় তাহলে হিন্দু মহাসভার মধ্যে আমি যদি যেতে পারি তাহলে আমার সামনে আকাশ ছোঁয়া সুযোগ রয়েছে, আমি সেই সুযোগটাকে কাজে লাগাতে চাই। সোহরাওয়ার্দীর যখন মন্ত্রিসভা, একে ফজলুল হক যখন প্রধানমন্ত্রী, সেই ক্যাবিনেটেরও অংশীদার ছিলেন, সেই মন্ত্রিসভারও অংশীদার ছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, নিজে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসক, সেইখানে দাঁড়িয়ে নিজে তিনি সেই সময় তার ডক্টরেট উপাধি নিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলার অন্যতম কথা সাহিত্যিক যার নাম শরৎচন্দ্র। শরৎচন্দ্র বললেই আমাদের একের পর এক মরমী গল্পের কথা, উপন্যাসের কথা, বাংলা সাহিত্যের কথা মনে পড়ে যায়। সেই শরৎচন্দ্র চিঠি লিখে কমপ্লেন করেছিলেন শ্যামাপ্রসাদের বিরুদ্ধে। তা হলো এই যে তখন সেকেন্ডারি টেক্সটে, মানে মাধ্যমিক, তখন মাধ্যমিক বলতো না, যেটা বলতো এক্ষুনি আমার মনে নেই কি বলতো, হ্যাঁ ইন্টারমিডিয়েট বা কিছু, যাই হোক, সেইখানে বাংলা পাঠ্যপুস্তকে শরৎচন্দ্রের মহেশ গল্পটা ছিল। আপনাদের সকলে পড়েছেন নাকি? আচ্ছা, মহেশ গল্পটা ছিল। শরৎচন্দ্র চিঠি লিখে কমপ্লেন করছেন যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তার ক্ষমতা বলে মহেশ গল্পটা পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দিয়েছেন। কেন? কারণ মহেশ গল্পে শেষে একটা গরুর মৃত্যুর কথা বলা আছে। 46-এর দাঙ্গায় মানুষ মরে যাচ্ছে, গ্রেট ক্যালকাটা কিলিং, তার জন্য উদ্যোগ নেই। মানুষ যখন মারা যাচ্ছে সেই সময়
চার্চিল, উইনস্টন চার্চিল একজন জঘন্য লোক। দুর্ভিক্ষে যখন খেতে পাচ্ছে না মানুষ, তখন চাল আসছে অস্ট্রেলিয়া থেকে, গম আসছে, সেই গম নিয়ে চলে যাবার ব্যবস্থা করেছিল যে লোকটা, সেই লোকটার নাম চার্চিল। সেই জঘন্য লোক তাদের সঙ্গে, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে ওতপ্রোতভাবে লেপ্টে ছিল যিনি, তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। যখন বাংলা ভাগ হবে কি হবে না, এই নিয়ে 5টা মত আলোচনার টেবিলে এসেছিল। 1 ব্রিটিশের মত, 2 কংগ্রেসের মত, 3 মুসলিম লীগের মত, 4 হিন্দু মহাসভার মত, 5 কমিউনিস্টদের মত। সেই কমিউনিস্টদের মতামত ছিল, যে মতটাকে আরেকজন বামপন্থী নেতা প্রবলভাবে সমর্থনও করেছিলেন, তিনি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোস, তিনিও একজন বিরাট বড় বিপ্লবী নেতা ছিলেন। কমিউনিস্টরাই বলেছিল যে বাংলা জাতিটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করো না, বাংলা জাতিটাকে মানে বাঙালিটাকে, বাঙালি, সেখানে এই খাপে হিন্দু আর এই খাপে মুসলমান করো না, বাংলা জাতিটাকে ঐক্যবদ্ধভাবে রাখো, কারণ বাংলার ঐতিহ্য হচ্ছে সমন্বয়ের ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে রেখেই বাংলাটাকে এক রাখো। এই প্রস্তাব একমাত্র যারা এই 5টা মতের মধ্যে দিয়েছিল তারা কমিউনিস্ট, আর তাদের এই মতকে যারা সমর্থন করেছিল তারা বামপন্থী রাজনীতির, বামপন্থী মতাদর্শের ধারক বাহক। আর সেই সময় যারা বলেছিল, ঢাকায় গিয়ে উস্কানি দিয়েছিল, সেই লোকটার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। হিন্দু মহাসভার হয়ে ঢাকায় গিয়ে উস্কানি দিয়ে প্রচার করে বলেছে যে বাংলা ফাংলা ছাড়ো, হিন্দু মুসলমান কখনো এক হয়ে যাওয়া যায় না, ফলে মুসলমানদের আলাদা দেশ হতে হবে, বাংলা আলাদা দেশ হতে হবে, ভারত ভাগ হোক বা না হোক বাংলাকে ভাগ করতেই হবে। এই ডিটারমিনেশন নিয়ে ঢাকায় যখন মিটিং করতে গেছে, ঢাকার ছাত্ররা তখন তাকে কালো পতাকা দেখিয়ে তাকে তাড়ানোর ব্যবস্থা করছে। আর মোস্ট আনফর্চুনেট, আমরা যে কথা বলি যে হিন্দু সাম্প্রদায়িকতা এবং মুসলিম মৌলবাদ এরা পাশাপাশি পরস্পরের বন্ধু, ঠিক একই জিনিস আমরা সেই সময় দেখলাম যে শ্যামাপ্রসাদ যখন হিন্দু মুসলমানের বিভেদ তোলার জন্য ঢাকায় গেছে, ঢাকার চিন্তাশীল ছাত্রছাত্রীরা যখন তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে, তাকে যখন কালো পতাকা দেখানোর উদ্যোগ গ্রহণ করেছে, সেই সময় মুসলিম লীগের সরকারের পুলিশ হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদকে বাঁচানোর জন্যে সেখানকার ধর্মনিরপেক্ষ ছাত্রছাত্রীদের ওপরে লাঠি পেটা করেছে। এইটাই হচ্ছে ট্র্যাজেডি। তাই কোনো ধর্মের নামে রাজনীতির অঙ্গনটাকে কলুষিত হতে দেবেন না, এই বিশ্বাসটা নিয়েই আমরা আমাদের রাজনীতির লড়াইটাকে করতে চাই। ফলে এটাই কমিউনিস্টদের ভূমিকা। আপনারা জানেন, এই যে বিটি রণদীপের যে কথা বলছিলাম, সেই নৌবিদ্রোহের লড়াইকে টানতে টানতে যখন 47 সালের 20 ফেব্রুয়ারি এক অসাধারণ ধর্মঘট হয়েছিল, যার একজন প্রধান নেতা ছিলেন বিটি রণদীপ, সেই ধর্মঘট তুলবে না শ্রমজীবী মানুষ। আর শ্রমজীবী মানুষের এই ধর্মঘটে যখন দেশের সাধারণ মানুষ সামিল হয়ে গেছে, সেই সময় রেডিও বার্তায় অ্যাটলি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। অ্যাটলি তখন ঘোষণা করতে বাধ্য হলেন যে আমরা ভারত থেকে ব্রিটিশকে তুলে নেব, উইথড্র করব, এবং আমরা ভারতের বুকে তাদের যে ইন্ডিপেন্ডেন্স, সেই ইন্ডিপেন্ডেন্স তাদের দেব। ওদের বলার মধ্যে ছিল ট্রান্সফার অফ পাওয়ারের কথা, মানে আমাদের ক্ষমতাটা আমরা ওদের কাছে হস্তান্তর করে দেব, যেন জমিদারি দিচ্ছে, যেন বাবার সম্পত্তি ছেলেকে দিচ্ছে সেইভাবে। কিন্তু আসলে তারা বাধ্য হয়েছিল যে আর আমরা এখানে থাকতে পারবো না, আমরা ভারত থেকে ব্রিটিশরা উঠে আসব, এই কথা সংকল্পের কথা ঘোষণা করতে বাধ্য হয়েছে। সেখানে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বামপন্থী আন্দোলন, বামপন্থীদের সঙ্গে সম্পৃক্ত থাকা আন্দোলন, এবং সেই আন্দোলনের
প্রাণভ্রমরা হিসেবে ছিল কমিউনিস্টরা, তার মধ্যে দিয়েই এই ইতিহাস রচিত হয়েছে। আর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতিটি মোড়ে বাঁকে আপনি যদি খুঁজে দেখেন, তাহলে আপনি সেখানে আরএসএস এবং হিন্দু মহাসভার বেইমানি এবং বিশ্বাসঘাতকতাকে দেখতে পাবেন। যখন আমাদের দেশের তেরঙ্গা পতাকাটা তৈরি হচ্ছে, তখন এই আরএসএস বলেছে, তাদের যে মুখপত্র সেই অর্গানাইজারে তারা লিখেছে, সেখানে লিখে তারা বলছে কি, আর শেষ করে দেবো 3-4 মিনিটে, তারা সেইখানে না ছেড়ে তারা আছে বোধহয়, সেইখানে তারা লিখছে 3 সংখ্যাটা অশুভ, তাই তেরঙ্গা পতাকা চলবে না। কি পতাকা চাই? গেরুয়া ঝান্ডা ধরতে হবে। বুঝুন, জনগণ মন অধিনায়ক জয় হে গান গাওয়া যাবে না। কারণ সেই গানের মধ্যে দিয়ে সব মানুষকে একত্রিত করবার কথা বলা হয়েছে। पंजाब सिंधु गुजराट मराठा द्राविड़ उत्कल बंग तब शुभ नामे आसे तब शुभ आशीष मागे। আসলে এর চেয়েও ডেঞ্জারাস কথা আসলে এই গানে আছে। আমরা তো গানটার ছোট একটা পার্ট, সামনের পার্টটা আমাদের জাতীয় সঙ্গীত, গানটা আরো বড়। ওরা ভয় পেয়ে গেছে যে যদি গানটা গাইতে গাইতে ওরা পেছনের দিকে আবার চলে যায়, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা। বিপ্লবের মধ্য দিয়েই সংকট এবং দুঃখের ত্রাণ হয়, এই কথা আর কেউ না, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ঘোষণা করেছেন। সেই ঘোষণা কমিউনিস্টদের চিন্তার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। এরা যদি সামনের দিকে চলে আসে, এই ভাবনা যদি সামনের দিকে চলে আসে, তাহলে শাসকের করে খাওয়া মুশকিল। তাই আরএসএস, হিন্দু মহাসভা সবসময় এর বিরুদ্ধে ছিল। আমি শেষ যে কথাটা বলবো, যে কমিউনিস্টদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তোলা হয়, এটা আমাদের সৌভাগ্যের। কারণ যারা নিজেদের ভাবনার দীনতার জন্যে আমাদের নিন্দা করেন, তার ফলে আমরা আমাদের পক্ষের কিছু কথা, আমাদের লড়াইয়ের ইতিহাসের কথা মানুষকে তুলে ধরতে পারি। 1920 সালে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। 21 সালে স্বাধীনতার জন্য চিঠি দিয়েছে, তো আগে বললাম। কিন্তু 21-এর পরেই, 21 থেকেই ব্রিটিশরা কমিউনিস্টদের উপরে আক্রমণ শুরু করেছিল। কিরম আক্রমণ শুরু করেছিল? একটা ছোট্ট ক্রোনোলজি বলবো, পরম্পরা বলবো। 22 সালে পেশোয়ার ষড়যন্ত্র মামলা, কাদের বিরুদ্ধে? কমিউনিস্টদের বিরুদ্ধে। 24 সালে কানপুর ষড়যন্ত্র মামলা। 29 সালে মিরাট ষড়যন্ত্র মামলা। 29 মানে মামলাটা তো 1 বছরে শেষ হয় না, 1 বছর 2 বছর 3 বছর চলে। 29 সালের মিরাট ষড়যন্ত্র মামলা 33 সাল পর্যন্ত চলেছিল, যেখানে মুজফফর আহমেদরা সেই মামলার অন্যতম আসামি ছিলেন। এই 33 সালে যখন মিরাট ষড়যন্ত্র মামলা থেকে মুজফফর আহমেদরা বেরিয়ে এলো, 34 সাল থেকে পার্টিটাকে ব্যান করে দিল, বেআইনি করে দিল। আক্রমণটা বুঝছেন? আমাদের স্বাধীনতা নিয়ে নানান সাহিত্য, প্রবন্ধ, গল্প এসব আছে। সাহিত্যিকদের একটা অন্যতম বিষয়, বেশ কয়েকজন সাহিত্যিক লিখেছেন যে জওহরলাল নেহেরু আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনিও একজন বিরাট বড় মাপের মানুষ ছিলেন। অনেক চিন্তাশীল কাজ তিনি করেছেন। স্বাধীন ভারতকে গড়বার প্রশ্নে তার অবদান অনেক, আমি ছোট করছি না। কিন্তু জওহরলাল নেহেরুর সঙ্গে মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেনের বউ লেডি মাউন্টব্যাটেনের কেমন মধুর সম্পর্ক ছিল, তাই নিয়ে অনেক গল্প কাহিনী আছে। আমি সেটা নিয়ে কোনো কটূক্তি করার জন্যে বলছি না। কেন এই গল্পটা লেখা গেছে? তার কারণ
মাউন্টব্যাটেনদের সঙ্গে নেহেরুদের মাঝে মধ্যেই ডিনার টেবিলে দেখা হতো, খাবার টেবিলে, রাত্রের খাবার টেবিলে দেখা হতো, আলাপ আলোচনা এটা ওটা সেটার নামে। তার থেকে সম্পর্ক মধুর হোক অমধুর হোক আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি শুধু আপনাদের পয়েন্টটা দিয়ে দিতে চাইছি যে তাদের যখন ডাইনিং টেবিলে তারা মিট করছেন, ভারতবর্ষের শেষ ব্রিটিশ শাসক মাউন্টব্যাটেন আর প্রথম ভারতীয় শাসক নেহেরু, তাদের যখন খাবার টেবিলে দেখা হচ্ছে, সেই সময় আমার মুজাফফর আহমেদ যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই বিপদ মাথায় নিয়ে মিরাট ষড়যন্ত্র মামলায় জেল খাটছে। এইটা কমিউনিস্টদের ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে যদি এক মুহূর্তের জন্য ভুলে যাই, তাহলে কমিউনিস্ট হিসেবে লাল পতাকাটা কাঁধে নিয়ে মানুষের মুক্তির জন্য লড়াইয়ের যোগ্য দায়িত্ব আমরা কখনোই প্রতিপালন করতে পারবো না। এই বিশ্বাসটাকে বুকে নিয়েই আমাদের লাল পতাকার লড়াইকে আরো শক্তিশালী করতে হবে। 15ই আগস্ট তেরঙ্গা পতাকাটা তোলবার সময় আমাদের ভারতটাকে যে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার সংকল্প নিচ্ছে, এই বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীরা যে কাজ করছে, বিজেপি আরএসএস, সেইখানে দাঁড়িয়ে আমাদের যে ভারতবর্ষের সংবিধান, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই তিনটে পায়ের ওপরে দেশটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, তার সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে কমিউনিস্টদের এই ঐতিহ্যের দুটো চারটে কথা যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে আমাদের বুকের মধ্যে সামনের দিনটাকে জয় করার লড়াইয়ের অফুরান শক্তি নিয়ে আমরা মানুষের কাছে ঝাঁপিয়ে পড়তে পারবো, সমাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারবো, সমাজের সমস্ত অন্ধকারকে দূর করবার জন্য। হিন্দু ধর্মপ্রাণ মানুষের প্রতি আমরা মাথা নিচু করে আমাদের সমস্ত শ্রদ্ধা উজাড় করে দিয়ে বলতে চাই, আপনার বিশ্বাসের হিন্দু ধর্মকে যারা রাজনীতির কালিমা লিপ্ত করে, বিজেপি আরএসএস যারা সেটাকে বিষে পরিণত করে, আপনার বিষকে যারা বিশ্বাসকে যারা বিষে পরিণত করে, তাদের হাত থেকে এই ধর্মকে রক্ষা করুন। তার মানে বিজেপির হাত থেকে আমাদের বাংলা এবং ভারতকে রক্ষা করুন। আর বিজেপির দোসর তৃণমূলের হাত থেকেও যদি বাংলাকে রক্ষা করতে না পারেন, তাহলে এই সর্বনাশ যে কোনো মুহূর্তে আরও বড় সর্বনাশ ডেকে আনতে পারে। সেই অঙ্গীকারের কথা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের আলোচনায় বারবার তুলে আনতে হবে। আর সেই কথাগুলো যদি আমরা মনের মধ্যে জাগরুক করে রাখতে পারি, তাহলেই আমরা আমাদের লড়াইয়ের অফুরান শক্তি সঞ্চয় করতে পারবো। সেই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমরা আমাদের আলোচক, আমাদের পার্টির নেতা কমরেড সোমনাথ ভট্টাচার্যকে তার মূল্যবান আলোচনার জন্য। আর এই আলোচনার পরিপ্রেক্ষিতে কারোর কিছু জানার থাকলে এখানে এসে বলতে পারেন। সোমনাথ দা আছে এখনও কিছুক্ষণ, আলোচনা করতে পারেন। কিন্তু এখানেই আমি আজকের সভা ইতি ঘোষণা করছি। ভিতরে গরম তো, বাইরে কমরেডরা ছিল মেঘও উঠেছে না, যাবো না, তাড়াতাড়ি চলে যান, বাড়ি বৃষ্টি আসতে পারে। এই যাবো না, বাড়ি চলে যাও তাড়াতাড়ি, বৃষ্টি আসতে পারে।